বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন জমিদার রঘুবীর রায়। তিনি ছিলেন প্রচণ্ড ক্ষমতাশালী এবং কঠোর শাসক। গ্রামের সকল কৃষক তার জমিতেই কাজ করত এবং উৎপন্ন শস্যের অধিকাংশই জমিদারের গোলাঘরে জমা দিতে হতো। তিনি কর আদায় এতটাই নির্মম ছিলেন যে কৃষকদের মাঝে আতঙ্ক তৈরি হয়। একই গ্রামে বাস করতেন গোপাল নামের এক সৎ ও পরিশ্রমী কৃষক। তার ৩ বিঘা জমি ছিল, যা দিয়ে সে নিজের সংসার চালাত। সে ছিল খুবই সৎ, খেটে খাওয়া মানুষ। কিন্তু জমিদারের কড়াকড়ির কারণে তার দিন কাটত দুঃখ কষ্টে। করের বোঝা দিনে দিনে বাড়ছিল, আর গোপালের মতো কৃষকরা শোষণের শিকার হচ্ছিল। একদিন রঘুবীর রায় নতুন কর আদায়ের ঘোষণা দিলেন। করের হার এত বেশি ছিল যে কৃষকদের জীবন দুষ্কর হয়ে উঠল। কিন্তু জমিদারকে কিছু বলার সাহস কেউই করল না। অবশেষে গোপাল সাহস নিয়ে জমিদারের দরবারে হাজির হল। মহারাজ, আমরা গরিব চাষি, আমাদের উপর এত কর চাপিয়ে দিলে আমরা কিভাবে বাঁচব? তুই কি আমার নিয়ম মানতে চাস না? কর দিতেই হবে, রাজভাণ্ডার তোকে খাওয়াবে না। মহারাজ, আমরা শুধু একটু দয়া চাই। এই কঠিন সময়ে আমাদের একটু সুযোগ দিন, না হলে আমাদের না খেয়েই মরতে হবে। আমার কথা অমান্য কে আছিস? কাল থেকে দ্বিগুণ কর বসানোর হুকুম দিলাম। তোমরা সবাই শোনো, জমিদার বাবুর হুকুম, এবারে কর দ্বিগুণ পরিমাণ দিতে হবে। এই সিদ্ধান্তে কৃষকদের মনে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। তারা পরস্পর আলোচনা করে স্থির করল, এভাবে আর চলতে দেওয়া যায় না। এবার তাদের নিজেদের অধিকারের জন্য দাঁড়াতেই হবে। রাতে গোপাল ও গ্রামের কয়েকজন প্রবীণ কৃষক গোপনে মিটিং করল। তারা সিদ্ধান্ত নিল, একজোট হয়ে কর দেওয়া বন্ধ করবে। যদি একা একা কেউ প্রতিবাদ করে, তাহলে জমিদার সহজেই তাকে দমন করবে, কিন্তু সবাই একসাথে হলে জমিদার কিছু করতে পারবে না। আমাদের কর দিন দিন বাড়ছে, এভাবে কর বাড়তে থাকলে খাওয়া তো দূরের কথা, আমাদের বেঁচে থাকা আর সম্ভব হবে না। তাই আমি ভাবলাম, কাল থেকে আমরা আর বেশি কর দেব না। তুমি ঠিক বলেছ, তোমার কথায় আমরা সকলে রাজি। তোমরা কি বলো? হ্যাঁ, আমরা সকলে মিলে কাল থেকে আর বেশি কর দেব না। পরের দিন জমিদারের আদেশ মতো কর সংগ্রহকারী গ্রামে এলে কৃষকেরা স্পষ্টভাবে জানিয়ে দিল, তারা কর দেবে না। জমিদারের লোকেরা হুমকি দিল, কিন্তু কৃষকেরা অনড় থাকল। এরপর রঘুবীর রায় নিজেই তার সিপাহীদের নিয়ে গ্রামে এলেন। তিনি কৃষকদের হুমকি দিয়ে বললেন, আমার কর না দিলে তোদের জমি কেড়ে নেওয়া হবে। কিন্তু এবার কৃষকেরাও পিছিয়ে আসার পাত্র ছিল না। গোপাল উচ্চস্বরে বলল, মহারাজ, আমরা আর অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা দিনরাত পরিশ্রম করি, আর আমাদের ফসল আপনার ঘরে ওঠে। এবার আমাদের ন্যায্য অধিকার চাই। গোপালের এই কথায় গ্রামের কৃষকেরা সবাই গর্জে উঠল। তারা শাবল, কোদাল, বাঁশ লাঠি নিয়ে জমিদারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এতদিন ধরে যারা জমিদারের ভয় কুঁকড়ে ছিল, তারা এবার আর ভীত নয়। জমিদার প্রথমে ভয় দেখানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝতে পারলেন, কৃষকদের এই একতা সহজে ভাঙা যাবে না। তিনি একটু ভেবে নরম স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমাদের দাবির কথা শুনতে রাজি। আমাদের জমির পরিমাণ অনুযায়ী ন্যায্য পরিমাণ কর আমরা দেব, কিন্তু অতিরিক্ত কর কোনোভাবেই দেব না। গোপাল ঠিক বলেছে। কৃষকদের দৃঢ়তা দেখে জমিদার বুঝতে পারলেন, এখন যদি জোর করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অবশেষে তিনি নতুন সিদ্ধান্ত নিলেন, কর কমানো হবে এবং কৃষকদের সঙ্গে সুবিচার করা হবে। ঠিক আছে, তাই হবে। তোমাদের জমির পরিমাণ অনুযায়ী তোমরা আমাকে কর দেবে। এই জয়ের পর কৃষকেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা বুঝতে পারল, ঐক্য থাকলে সবচেয়ে শক্তিশালী শাসকের বিরুদ্ধেও লড়া যায়। গোপাল গ্রামের সবার প্রশংসা পেল, এবং ধীরে ধীরে জমিদারও বুঝতে পারলেন, শোষণ নয়, ভালোবাসা ও ন্যায়ের মাধ্যমেই প্রকৃত শাসন সম্ভব। এরপর থেকে তিনি গ্রামের প্রতি আরও সদয় হয়ে উঠলেন।
এই ঘটনার পর থেকে সেই গ্রাম এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল, যেখানে সাহস ও একতার শক্তি অন্যায়ের বিরুদ্ধে বিজয় অর্জন করে।